গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং সবাই, বলো কেমন আছো? হ্যালো 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 হ্যালো, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, সবাইকে জয়েন করে যাও একটু ঝটপট, ঠিক আছে? আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো, সবার আগে আমাকে একটা কথা বলো যে আগের দিন আমি যা পড়িয়েছিলাম তোমাদের কি কারো কোনো জায়গায় কিছু আটকে গেছে, কিছু আছে? বলো। আগের দিন যা পড়িয়েছিলাম সবাই একদম সুন্দরভাবে বুঝতে পেরেছো? কোথাও কোনো কারো কিছু ডাউট নেই আশা করছি। তাও একবার বলো যে কারো কোনো ডাউট আছে কিনা, একবার বলে দাও আমাকে ঝটপট করে। আর আরো আরেকটা প্রশ্নের উত্তর দাও যে স্যার তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। নো স্যার, কোনো ডাউট নেই, ঠিক আছে চলো। ইয়েস স্যার, প্লিজ এভরি চ্যাপ্টারের, হ্যাঁ সে তো করবই, করবই, আমি তো বলেছি করব। চ্যাপ্টার শেষ হোক তারপরে করব, একদম কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, বুক কিনলে কিনতে পারো, কারণ তোমাদের পরের সেমিস্টারে বই লাগবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। স্যার বায়োডাইভার্সিটি জিনিসটা কি, খায় না মাথায় নেই সেটা আগে জানি। এই বায়োডাইভার্সিটি জিনিসটা কি স্যার? দেখো, বায়ো মানে কি স্যার? বায়ো মানে কি স্যার? বায়ো মানে হচ্ছে জীব। এই বায়ো কথার অর্থ হচ্ছে জীব। আর ডাইভার্সিটি মানে কি স্যার? ডাইভার্সিটি মানে হচ্ছে প্রকারভেদ। স্যার এটা তো ক্লাস 10-এ পড়ে এসেছি, একদম ঠিক বলেছো, তুমি ক্লাস 10-এ পড়ে এসছো, তুমি প্রত্যেকটা জিনিস পড়ে এসছো, সেগুলোই পড়বো। এবং তার সাথে সাথে বেশ কিছু কনসেপ্ট তোমার না, আমি বলবো তোমার 70% পড়া আছে, 30% কনসেপ্ট অ্যাড হতে চলেছে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে বায়ো মানে কি স্যার? জীব। আর ডাইভার্সিটি মানে কি স্যার? ডাইভার্সিটি মানে হচ্ছে প্রকারভেদ বা বৈচিত্র্য। তাহলে কি হচ্ছে স্যার? জৈব বৈচিত্র্য, এটা সম্বন্ধে আজকে আমাদেরকে পড়তে হবে। খুব 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 ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন হচ্ছে। প্রথম, বায়োডাইভার্সিটি শব্দটি কে ব্যবহার করেছিলেন? তোমাদের কি মনে আছে বলো তো? তোমার কি মনে আছে যে প্রথম এই বায়োডাইভার্সিটি ওয়ার্ডটা কে ব্যবহার করেছিলেন? তোমরা কি বলতে পারবে? একবার ঝটপট করে জানিয়ে দাও। হ্যাঁ, ক্লাস 10টা আবার পড়াবো। ওই স্যার আবার ক্লাস 10 পড়াবেন নাকি? বলো 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 বলো, একবার জানিয়ে দাও, একবার জানিয়ে দাও, কে কে জানো, কার কার মনে আছে? প্রথম বায়োডাইভার্সিটি ওয়ার্ড ইউজ করেছিলেন ডব্লিউ জি রোজেন। ডব্লিউ জি রোজেন, একদম ঠিক, ডব্লিউ জি রোজেন। ওয়াও ওয়াও ওয়াও, একদম ঠিক বলেছো, একদম একদম। ওকে, আর এটাকে অধিক জনপ্রিয় করেছিলেন এডওয়ার্ড এই ওয়ার্ডটাকে জনপ্রিয় কে করেছিলেন? এই এডওয়ার্ড উইলসন। ওনাকে বলা হয়, এই এডওয়ার্ড উইলসন যিনি ছিলেন, এই এডওয়ার্ড উইলসন ইনি যিনি ছিলেন, এনাকে বলা হয় পৃথিবীর জৈব বৈচিত্র্যের জনক। ঠিক আছে, কি বলা হয় স্যার? পৃথিবীর জৈব বৈচিত্র্যের জনক। ঠিক আছে স্যার, ঠিক আছে। ডব্লিউ জি রোজেন এখনো পর্যন্ত উত্তর দিয়ে যাচ্ছে, একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ঠিক আছে, চলো চলো স্যার, এখান থেকে আর কি শর্ট কোশ্চেন আছে? আরেকটা শর্ট কোশ্চেন আছে, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। ডে শেষে কি আছে? ওয়াই, তার মানে হবে মে। মে, ডে মে। ঠিক আছে স্যার, কতই মে? স্যার কতই মে? স্যার আমাদের 22শে মে হবে আমাদের সঠিক উত্তর। ব্যাস, এই তিনটা হচ্ছে এখানের তিনটা প্রশ্ন এখান থেকে আসে। ডান ডান, একদম ঠিক, 22শে মে। মিনওয়াই একদম ঠিক বলেছো, 22শে মে, 21শে মে নয়, 22শে মে। ঠিক আছে, আমি 21শে মে দিয়ে মনে রাখি, ঠিক আছে? 21 মানে তার পরের দিন মনে রাখি, ঠিক আছে? একদম ঠিক আছে। ওকে ওকে ওকে, ডান। এইবারে এইবারে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এরকম,
এক মিনিট হ্যাঁ ঠিক আছে, ডান ডান। বলো এখান পর্যন্ত কারো কিছু বোঝার কোনো সমস্যা নেই তো? এখান পর্যন্ত কারো কিছু বুঝতে সমস্যা আছে? একদম সহজ জিনিস। বলো বলো, এই তিনটা যে ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম, এখানে কারো কিছু সমস্যা আছে? বলো বলো বলো, একবার বলে দাও ঝটপট, বলো। নো স্যার, অল ক্লিয়ার। স্যার এখানে কি সমস্যা থাকবে স্যার? এটা তো পাতি জিনিস স্যার, তিনটা কোশ্চেন এখান থেকে হয়, যেই তিনটা কোশ্চেন তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এইবারে স্যার পৃথিবীতে, এই পৃথিবীতে স্যার বায়োডাইভার্সিটি জিনিসটা কি এবার বলি। বায়োডাইভার্সিটি জিনিসটা হচ্ছে, ধরো ধরো তোমার চারপাশে, তুমি তোমার চারপাশে যা যা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে বায়োডাইভার্সিটি, মানে জৈব বৈচিত্র্য। যেমন স্যার আমি একজন মানুষ, ঠিক আছে, আমি যদি ঘরের বাইরে বাইরে কি দেখতে পাবো? কুকুর, ছাগল, ভেড়া, ঠিক আছে, তারপরে গাছপালা, গাছপালা দেখতে পাবো স্যার। যেগুলো দেখতে পাবো না, ব্যাকটেরিয়া দেখতে পাবো না, ঠিক আছে, আরো বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, প্রাণী এবং মাইক্রোবস দেখতে পাবো। এগুলো সব কিছু হচ্ছে জৈব বৈচিত্র্যের উদাহরণ, আর এটাই হচ্ছে জৈব বৈচিত্র্য, এটাই হচ্ছে জৈব বৈচিত্র্য। স্যার পৃথিবীতে কত প্রজাতির জীব আছে? পৃথিবীতে কত প্রজাতির জীব আছে? রবার্ট মে একজন বিজ্ঞানী, তার কথা অনুসারে, কার নাম? রবার্ট মে। তিনি বলছেন পৃথিবীতে প্রায় 7 মিলিয়ন জীব রয়েছে। স্যার কত মিলিয়ন? 7 মিলিয়ন। 7 মিলিয়ন জীব রয়েছে, ঠিক আছে, পৃথিবীতে প্রায় 7 মিলিয়ন, একদম ঠিক একদম ঠিক, 7 মিলিয়ন জীব রয়েছে, যেটা রবার্ট মে বলেছিলেন। এবং এই 7 মিলিয়নের মধ্যে মাত্র আমরা খুঁজে পেয়েছি, ডিসকভার হয়েছে মাত্র 22% আমরা আবিষ্কার করতে পেরেছি, 22% ডিসকভার হয়েছে। আর আমাদের IUCN, স্যার IUCNটা কে? IUCNটা হচ্ছে, IUCN এর পুরো নাম কে জানো? বলো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড রিসোর্সেস, ঠিক আছে। ব্যাস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এই IUCN এর কথা অনুযায়ী, IUCN এর কথা অনুযায়ী পৃথিবীতে 1.5 মিলিয়ন জীব আবিষ্কার হয়েছে। 1.5 মিলিয়ন এর বেশি, 0.5 মিলিয়নের বেশি জীব আবিষ্কৃত হয়েছে। স্যার তার মানে 1.5 মিলিয়নের বেশি মানে কত? প্রায় 1.7 মিলিয়নের মতো, ঠিক আছে। 1.7 মিলিয়ন জীব আবিষ্কার হয়ে গেছে, ওকে, 1.7 মিলিয়ন জীব স্যার আবিষ্কার হয়ে গেছে, ওকে। আজকে কেউ আসেনি গো, আজকে ফোন ধরার মতো কেউ নেই, কেউ আসেনি। স্যার কতক্ষণ ক্লাস হবে? আরে এই তো সবে শুরু হলো, হ্যাঁ ঠিক আছে, ওকে চলো। এই যে 1.7 মিলিয়ন, আরো এক্সট্রা কিছু তোমাদেরকে ডাটা দিয়ে দেই। 1.7 মিলিয়নের মধ্যে 1.2 মিলিয়ন হচ্ছে প্রাণী, আর 0.5 মিলিয়ন হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে, 0.5 মিলিয়ন হচ্ছে উদ্ভিদ,
বুঝতে পেরেছো? ডান, এখান পর্যন্ত ডান। তাহলে এত যে প্রাণী উদ্ভিদ আছে স্যার, এত যে প্রাণী উদ্ভিদ আছে প্রায় 7 মিলিয়নের মতো। 7 মিলিয়নের যদি তুমি 22% করো তুমি এটাই পাবে 1.7 মতোই পাবে। ঠিক আছে, তুমি 1.7 মতোই পাবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, কতক্ষণ ক্লাস হচ্ছে তোমাদের? 9টা থেকে ক্লাস শুরু হয়, 9টা থেকেই শুরু হয়েছে, 9টা থেকেই শুরু হয়েছে। ঠিক আছে, আচ্ছা স্যার এর 22% করলে এটাই মোটামুটি পাবে। এই যে স্যার এত জীব আছে, এই এত জীব থেকে স্যার লাভটা কি হচ্ছে? আচ্ছা তার আগে জীববৈচিত্র্যের প্রকারভেদে আসি। স্যার জীববৈচিত্র্যের প্রকারভেদ মানে কিভাবে আমরা ভাগ করতে পারবো? স্যার জীববৈচিত্র্যকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, এখান থেকে প্রশ্ন আসে। প্রশ্ন যখন প্র্যাকটিস করব খুব ভালো করে বুঝতে পারবো স্যার কেমন টাইপের প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে কি হবে স্যার? জিনগত বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, ঠিক আছে, জেনেটিক ডাইভার্সিটি। তারপর হচ্ছে স্পিসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। আরেকটা কি স্যার? আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। স্যার জিনগত বৈচিত্র্যটা কি? স্যার জিনগত বৈচিত্র্যটা কি? আচ্ছা তুমি আমাকে বলো, আমি আমি আর মৃন্ময় একই রকম দেখতে নাকি আলাদা দেখতে? বলো তো মৃন্ময়, তুমি বলো, তুমি কি আমার মতো দেখতে খানিকটা? হ্যাঁ বলো, তুমি কি আমার মতো দেখতে? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার একই প্রজাতির জীবেদের মধ্যে যে জিনগত পার্থক্য থাকে সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। যেমন আমি তুমি সবাই আলাদা আলাদা রকম, এটাই হচ্ছে একটা জিনগত বৈচিত্র্য। ঠিক আছে, আমাদের মধ্যে জিনে একটু একটু পার্থক্য রয়েছে। যদি তুমি আম দেখতে যাও, আম দেখতে যাও, দেখতে পাবে প্রায় 50,000 প্রজাতি রয়েছে। সরি আমাদের এর, হ্যাঁ আমাদের রাইসের, আমাদের আমের রয়েছে 1000 প্রজাতি, রাইসের রয়েছে প্রায় 50,000 প্রজাতি। ঠিক আছে, যদি দেখো রাইসের তুমি প্রায় 50,000 ভ্যারাইটি দেখতে পাবে। ঠিক আছে, 50,000 ভ্যারাইটি তুমি রাইসের দেখতে পাবে। কত? 50,000 ভ্যারাইটি তুমি রাইসের দেখতে পাবে। ঠিক আছে, আর 1000 ভ্যারাইটির আম তুমি পাবে। বুঝতে পেরেছো? 1000 ভ্যারাইটির তুমি আম দেখতে পাবে। কে কটা আমের নাম জানো বলো? হ্যাঁ কে 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 কটা আমের নাম জানো বলো? বলো। তাহলে জিনগত বৈচিত্র্য কি স্যার? একই প্রজাতির জীবেদের মধ্যে যে পার্থক্য, বা বলতে পারো একই প্রজাতির জীবেদের মধ্যে যে জিনগত পার্থক্য। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, একই প্রজাতির জীবেদের মধ্যে যে জিনগত পার্থক্য বা বলতে পারো বৈচিত্র্য বলতে পারো। ঠিক আছে, পার্থক্য বলতে পারো। স্যার প্রজাতিগত বৈচিত্র্য কি? প্রজাতিগত বৈচিত্র্য কি? প্রজাতিগত বৈচিত্র্য হচ্ছে একই স্থানে বসবাসকারী জীবেদের মধ্যে কি না স্যার, জীবেদের মধ্যে যে প্রজাতিগত পার্থক্য থাকে। যেমন মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, হনুমান একটা প্রজাতি, হাতি একটা প্রজাতি, সবাই কি আলাদা আলাদা প্রজাতি। এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। যেমন আমি যদি বলি আচ্ছা শুভদীপ তোমাদের বাড়ির আশপাশে কি কি প্রজাতির জীব আছে? ও বলবে আচ্ছা মানুষ আছে স্যার, গরু আছে, কুকুর আছে, ইঁদুর আছে, ছাগল আছে, এগুলো সমস্ত আছে। এটা হচ্ছে প্রজাতিগত পার্থক্য, এটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। বুঝতে পেরেছো বলো? বুঝতে পেরেছো? প্রজাতিগত বৈচিত্র্য নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জীবেদের যে মানে প্রজাতিগত যে বৈশিষ্ট্য। ঠিক আছে, মানে জীব প্রজাতির যে বৈচিত্র্য, মানে কি কি প্রজাতির জীব আছে। ঠিক আছে স্যার, কি লিখবো? নির্দিষ্ট স্থানে
বসবাসকারী জীব প্রজাতির বৈচিত্র্য। বোঝা গেছে? যেমন যেমন তুমি দেখতে পাবে যদি আমাদের ভারতটাকে তুমি দেখো, যদি তুমি আমাদের ভারতটাকে দেখো, আমি সুন্দর ভারত আঁকতে পারি না, তাও আমি আঁকার চেষ্টা করছি। মোটামুটি একটা এরকম হয় আর কি, বুঝতে পেরেছো? একদম জাজ করবে না, ঠিক আছে? আমি পুরো একদম কি বলতে পারো তোমরা, বলতে পারো আমি মানে ছবি আঁকাতে পুরো একদম হাইয়েস্ট কোনো ডিগ্রি পেয়েছি, ঠিক আছে? এই হচ্ছে ভারত। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, আর এটা কি বলো, এটা কি ইস্টার্ন ঘাট নাকি ওয়েস্টার্ন ঘাট? দেখবো কার মনে আছে। এটা কি ঘাট, ইস্টার্ন ঘাট নাকি ওয়েস্টার্ন ঘাট? বলো এটা কি ঘাট? হ্যাঁ, এটা কি ঘাট, ওয়েস্টার্ন ঘাট না ইস্টার্ন ঘাট? স্যার এটা ওয়েস্টার্ন ঘাট, স্যার এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। ঠিক আছে, কে বললো ইস্টার্ন? স্যার এটা ওয়েস্টার্ন। তাই তো স্যার, স্যার এটা ওয়েস্টার্ন, ইস্টার্ন না, এটা হচ্ছে পশ্চিম ঘাট, এটা হচ্ছে পশ্চিম ঘাট, আর এটা হচ্ছে পূর্ব ঘাট, বা যেটাকে আমরা কি বলে থাকি স্যার, এটা হচ্ছে পূর্ব ঘাট। তুমি যদি দেখতে যাও দেখতে পাবে পশ্চিম ঘাটে পূর্ব ঘাটের তুলনায় বেশি প্রজাতির জীব পাওয়া যায়, ঠিক আছে? এই পশ্চিম ঘাট যেটা কিনা একটা হটস্পটও, ঠিক আছে, এখানের তুলনায় বেশি প্রজাতির জীব পাওয়া যায়। ওকে, বোঝা গেল? আচ্ছা, এইবার আরো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। স্যার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে একটা বাস্তুতন্ত্র, ধরো বাস্তুতন্ত্র কেমন, ধরো এটা হচ্ছে একটা পুকুর, এটা হচ্ছে একটা পুকুর, এই পুকুরে কি দেখতে পাবে? তুমি মাছ দেখতে পাবে, তুমি মাছ দেখতে পাবে এখানে। স্যার এখানে তুমি বক দেখতে পাবে, ঠিক আছে? এখানে তুমি বক দেখতে পাবে কি খাওয়ার জন্য? স্যার মাছ খাওয়ার জন্য। স্যার এখানে বড় মাছ দেখতে পাচ্ছি, ছোট 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 শৈবাল দেখতে পাবো। হ্যাঁ স্যার। স্যার এখানে বসে আছে গাছের ডালে দোল খাচ্ছে কে? স্যার মাছরাঙা দেখতে পাবো। হ্যাঁ স্যার দেখতে পাবো, মাছরাঙা এরকম করে বসে আছে। স্যার আমাকেও তো দেখতে পাবো। হ্যাঁ স্যার, আমি ছিপ নিয়ে মাছ ধরছি ধরুন। আরে না, সেটাও দেখতে পাবে, কোনো সমস্যা নেই। স্যার এখানে ছোট মাছও থাকবে, বড় মাছ যেমন থাকবে ছোট মাছ থাকবে। স্যার আরো ধরুন ছোট ছোট প্রাণী আছে, এরকমও হতে পারে। কিন্তু যদি তুমি আবার পাহাড়ে চলে গেছো, সেখানে তুমি কি দেখতে পাবে? সেখানে তুমি এই টাইপের গাছ দেখতে পাবে। স্যার এই টাইপের গাছ দেখতে পাবো, সেই ছোটবেলায় আঁকতাম, ঠিক আছে? ছোটবেলায় আঁকতাম, এই টাইপের গাছগুলো দেখতে পাবো, ঠিক আছে? এই টাইপের গাছগুলো দেখতে পাবো। স্যার লম্বা লম্বা রডোডেন্ড্রন গাছ দেখতে পাবো, ঠিক আছে? রডোডেন্ড্রন গাছ দেখতে পাবো। স্যার এখানে যে ধরুন যে পাহাড় তো ঠান্ডা এলাকায় পড়ে গেছে, তাহলে এখানে যে আমি প্রাণীগুলো দেখতে পাবো তাদের গায়ে বড় বড় লোম থাকবে। আচ্ছা, এখানের যে বাস্তুতন্ত্রটা আর এখানের যে বাস্তুতন্ত্রটা, দুটা কি একই? আমাকে একটা কথা বলো তো, এই দুটো বাস্তুতন্ত্র কি একই? বলো 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 বলো। বাহ, তোমরা তো এই সময় পুরো টপ করে রেখেছো গো। হ্যাঁ, বলো এই দুটো বাস্তুতন্ত্র কি এক? না স্যার, এরা তো একই নয়, এরা তো একই নয়। এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ওকে ওকে, আচ্ছা, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। স্যার এইবারে আমি যদি বলি, আচ্ছা তুমি তুমি আমাকে একটা কথা বলো তো, সব থেকে বেশি এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোথায় দেখা যায় জানো? সব থেকে বেশি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখা যায়, এটা হচ্ছে পৃথিবী আমাদের, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার ভাই কাছাকাছি এলাকায় প্রচুর বৃষ্টি হয়, সেটা তোমরা জানো। আমি তো ভূগোল পড়াই না, আমি ভূগোলে একটু একটু জ্ঞান আছে আর কি, একটু একটু জ্ঞান নেই, 0% জ্ঞান আছে।
হ্যাঁ বলতে পারো 0% জ্ঞান আছে, তাও তোমাদেরকে তোমাদের কাছ থেকে শিখে শিখে এগুলো বলছি আর কি। এই যে নিরক্ষরেখার এইখানটায় স্যার, এটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে কি হয় না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এইবার তুমি আমাকে বলো, এই নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে বাস্তুতন্ত্রের সংখ্যা বেশি হবে, নাকি এই পাহাড়ে যেখানে কিনা সারাক্ষণ বরফ পড়ে আছে সেখানে বাস্তুতন্ত্রের সংখ্যা বেশি হবে? বলো তো, বলো, এখানে বাস্তুতন্ত্রের সংখ্যা বেশি হবে নাকি এখানে বাস্তুতন্ত্রের সংখ্যা বেশি হবে? কোথায় বলো? হ্যাঁ স্যার, নিরক্ষীয় অঞ্চলে। একদম ঠিক স্যার, নিরক্ষীয় অঞ্চলে বেশি হবে। একদম, বাহ, একদম ঠিক, 100% ঠিক। ইয়েস, ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি যদি বলি আচ্ছা বলো তো, নরওয়েতে বেশি বাস্তুতন্ত্র থাকবে নাকি ইন্ডিয়াতে? বলো তো, নরওয়েতে বেশি থাকবে না ইন্ডিয়াতে থাকবে? তুমি বলবে হ্যাঁ স্যার, ইয়েস স্যার, অবশ্যই অবশ্যই ইন্ডিয়াতে বেশি থাকবে। ঠিক আছে, ইন্ডিয়াতে বেশি থাকবে। ডান, ডান, অবশ্যই স্যার, ইন্ডিয়াতে বেশি পরিমাণ বাস্তুতন্ত্র থাকবে। ঠিক আছে, যদি তুমি দেখো আমাদের পৃথিবীর, আমাদের যে পৃথিবীটা আছে, আমাদের যে পৃথিবীটা আছে, পৃথিবীর কিছু অঞ্চলে, কিছু অঞ্চলে প্রচুর পরিমাণে বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায়। যদি তুমি দেখো এলাকা ভিত্তিক প্রায় 2.4% জায়গায়, 2.4% স্থানে এর প্রায় 3 গুণ, এর প্রায় 3 গুণ, মানে আমাদের প্রায় 2.4 কে 3 দিয়ে গুণ করো না, মোটামুটি তুমি ওখানে কত পাবে? 24 × 3 করো, 4 × 3 = 12, 2 হাতে রইল 1, 3 × 4 = 12, কে এই 3 × 2 = 6, কে 7, 7.2 হচ্ছে, 7.2 হচ্ছে, তাই তো? 3 × 4 = 12, 2 হাতে রইল 1, 3 × 2 = 6, কে 7। আমি তো অঙ্কও জানি না। হ্যাঁ 7.2, এই কে বলছে 8.9? হায় ভাই, তোমার অবস্থা তো আমার থেকেও খারাপ গো বাবা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছ, হ্যাঁ এটা ঠিকই বলেছ, 8.1ই হবে। ঠিক আছে, উত্তরটা 8.1ই হবে, মানে এই উত্তরটা নয়, এই 2.4% স্থানে 8.1% জীব প্রজাতি, ঠিক আছে, জীব থাকে। বুঝতে পেরেছ? এগুলোকে বলা হয় মেগা ডাইভার্সিটি কান্ট্রি। এরকম 12টা মেগা ডাইভার্সিটি কান্ট্রি আছে, 12টা মেগা ডাইভার্সিটি কান্ট্রি আছে, 12টি মেগা ডাইভার্সিটি দেশ আছে। তার মধ্যে আমাদের আমাদের খুবই ভালোবাসার ভারত, খুবই কিউট ভারত, এই যে সুন্দরী ভারত, এই যে আমাদের ভারত মাতা, এটা কত নম্বর স্থানে আছে স্যার? 8 নম্বর স্থানে আছে। ঠিক আছে, ডান, বলো ডান সবাই। সবাই কি এখান পর্যন্ত বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা কি আগে থেকে জানতে গো আমি কি লিখবো? সেটাই তো দেখছি। তোমরা কি আগে থেকে জানো যে আমি কি লিখবো এর পরে? একদম ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়, আমার ফেভারিট ইমোজি চাই আজকে, আমার ফেভারিট ইমোজি চাই আজকে, বলো। ইয়েস, একদম ক্রিস্টাল ক্লিয়ার, বাহ 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 বাহ, ইয়েস, ঠিক আছে। এইবারে এই স্যার বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্য, এটা 3 প্রকারের হয়। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, কি কি স্যার? এক হচ্ছে আলফা, বিটা, আর হচ্ছে গামা। একটা হচ্ছে কি স্যার? আলফা বৈচিত্র্য স্যার, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, একটা হচ্ছে আমাদের গামা বৈচিত্র্য। ঠিক আছে স্যার, আলফা বৈচিত্র্য কি স্যার? আলফা বৈচিত্র্য কি? আলফা বৈচিত্র্য হচ্ছে, আলফা বৈচিত্র্য হচ্ছে, ধরো 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 তোমাদেরকে আগের দিন বলেছিলাম একটা ভালো জিনিস, তো সেটাই আজকে বলা হোক। ধরো আমাদের পল্টু, এটা হচ্ছে পল্টু, এটা হচ্ছে সন্টু, এটা হচ্ছে ঝন্টু। ঠিক আছে, এর নাম কি? ঝন্টু। এটা হচ্ছে কে? সন্টু। এটা হচ্ছে পল্টু।
ঠিক আছে, পল্টু সন্টু ঝন্টু তিনজন, তিনটা হচ্ছে ছেলে, ঠিক আছে, তিনটা হচ্ছে ছেলে। এরা হচ্ছে পুরো একদম মানে সেরা ছেলে, একদম সোনার পুত্র ছেলে, একদম সোনার মানে কি বলবো খুব ভালো ছেলে। এই জন্য এরা খুব ভালো ছেলে, যেহেতু এদের তুমি দেখতে পাবে একটা গার্লফ্রেন্ড নয়, দুটো গার্লফ্রেন্ড নয়, এদের 3-4টা করে গার্লফ্রেন্ড রয়েছে, ঠিক আছে, এদের 3-4টা করে গার্লফ্রেন্ড রয়েছে। ধরো এর গার্লফ্রেন্ডের নাম মিঙ্কি, ঝিঙ্কি, তারপরে আর কি দেওয়া যায়, মিঙ্কি ঝিঙ্কি, তারপরে রিঙ্কি দিয়ে দাও, রিঙ্কি আর চুমকি। বাহ ভালো হয়েছে, মিঙ্কি ঝিঙ্কি রিঙ্কি চুমকি, পল্টুর 3-4টা গার্লফ্রেন্ড, ঠিক আছে। সন্টুর কটা গার্লফ্রেন্ড স্যার? সন্টুর বেশি গার্লফ্রেন্ড নেই, একটা, দুটো এবং 3টে গার্লফ্রেন্ড আছে, যাদের নাম হচ্ছে কি স্যার? যাদের নাম হচ্ছে কি দেওয়া যায় বলো? ও আগের দিন দিয়েছিলাম, মনে আছে? টুম্পা, টুম্পা সোনার সেই টুম্পা, ঠিক আছে, টুম্পা, হ্যাঁ ঠিক আছে, টুম্পা। তারপরে আর কি দেওয়া যায়? রুম্পা। এই কারো যদি নাম কমন পড়ে যায় একদম কিছু মনে করবে না, হ্যাঁ, আমার মনে যা আসছে লিখে দিচ্ছি আমি, রুম্পা, ঠিক আছে। আর কি দেওয়া যায় বলো তো? আচ্ছা সেই আগের দিন দিয়েছিলাম সন্টি, হ্যাঁ সন্টি, ঠিক আছে। এর 3টা গার্লফ্রেন্ড, ঠিক আছে। কিন্তু কিন্তু তুমি বিশ্বাস করবে না, বললে বিশ্বাস করবে না, এই যে আমাদের চুমকি আছে, এই যে আমাদের চুমকি আছে, চুমকি কিন্তু এই পল্টুর সাথেও চালাচ্ছে, আবার মন্টুর সাথেও, সন্টুর সাথেও চালাচ্ছে, ঠিক আছে। মানে এখানে এখানে আরেকটা যুক্ত হয়ে যাবে, তার নাম হচ্ছে চুমকি। ঠিক আছে, চুমকি কিন্তু কমন, ও চুমকি কিন্তু কমন, ঠিক আছে। তার মানে কি স্যার? এখানে পল্টুর আন্ডারে স্যার 4জন আছে। এটা হচ্ছে একটা আলফা বৈচিত্র্য, মানে একটা নির্দিষ্ট জায়গায় যে সমস্ত জীব থাকছে সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। এটা নির্দিষ্ট জায়গায় যে সমস্ত জীব থাকছে, মানে পল্টুর আন্ডারে 4জন আছে, ঠিক আছে, এটা হচ্ছে আলফা বৈচিত্র্য। এইবারে যখন পল্টুর বন্ধু সন্টুর কথা দেখতে যাচ্ছি, দেখছি বলছি পল্টুর তো 4জন আমি দেখতে পাচ্ছি, পল্টু তো একবার হ্যালো করছে, হ্যালো বাবু পিঙ্কি, হ্যালো মিঙ্কি, মিঙ্কি বাবা শোনো বাবা খেলেছো? বলছে হ্যাঁ খাইনি এখনো, খেলো বাবা ঘুমিয়ে পড়ো, রাত্রে জাগতে নেই বেশি, হ্যাঁ ঠিক আছে নাও ঘুমিয়ে পড়ো, হ্যাঁ জাগবে না একদম, জাগলে শরীর খারাপ করে যাবে, হ্যাঁ। বলছে কটা বাজছে এখনো? বলছে না না বেশি জাগতে নেই, আমি বলেছি তোমাকে একদম বেশি জাগবে না, বেশি রাত করে শুলে তোমার শরীর খারাপ করে, ঠিক আছে রেখে দাও বাবা, ঠিক আছে। যখনই আমাদের মিঙ্কি রেখে দিল, সঙ্গে সঙ্গে ঝিঙ্কির ফোন ঢুকছে, ঝিঙ্কি তুই রোদ্দুর হতে পারতিস, আরে হ্যালো ঝিঙ্কি তুই রোদ্দুর হতে পারতিস, আরে পল্টু তোমার খাওয়া হয়ে গেছে? আরে খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়া হয়েছে? হ্যাঁ এই সবে সবে হলো। তারপরে বলো কি করছো? 2 মিনিট কথা বলার পরে ঘুমিয়ে পড়ো ঝিঙ্কি, আর আর রাত করো না, হ্যাঁ অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ বেশি রাত জাগতে নেই, ঠিক আছে। ঝিঙ্কির ফোনটা রাখার পরেই সঙ্গে সঙ্গে রিঙ্কি, ঠিক আছে, রিঙ্কিকে ফোন, রিঙ্কি ডার্লিং কেমন আছো ডার্লিং? এখনো খাইনি গো, তোমার খাওয়া হয়ে গেছে? তোমার জন্যই অপেক্ষা করে বসেছিলাম, তোমার কোথায় ভাবছিলাম এতক্ষণ, কি করছো? ও খাওয়া হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি খেয়ে নিচ্ছি, হ্যাঁ রেখে দিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি, হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। রিঙ্কি ফোন রেখে দিল, তারপরে চুমকি, ঠিক আছে। এইবার চুমকি, পল্টু কি করছে, চুমকিকে ফোন করছে কিন্তু চুমকি বিজি, চুমকি বিজি, আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে, সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে, সন্টু চালাচ্ছে কাজ, বুঝতে পেরেছো? মানে এখানে একটা আলফা বৈচিত্র্য, এখানে একটা আলফা বৈচিত্র্য, সন্টুর আন্ডারে এটা হচ্ছে আলফা বৈচিত্র্য। এইবারে দুটোর যখন আমি কম্পেয়ার করতে যাচ্ছি, দেখি চুমকি কিন্তু 2 জায়গায় জল 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 করছে, চুমকি 2 জায়গায় জ্বলছে, ঠিক আছে। মানে এদের যে এই আলফা বৈচিত্র্য, এই আলফা বৈচিত্র্যের মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে আমাদের বিটা বৈচিত্র্য। এই দুটো আলফার মধ্যে যে পার্থক্য, দুটোর মধ্যে যে কম্পারিজন, এটাই হচ্ছে বিটা। বোঝা গেছে কি বিটা? বিটা জিনিসটা বুঝতে পেরেছো? বিটা জিনিসটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো বলো, বুঝতে পেরেছো? ইয়েস বলো, বিটা জিনিসটা বুঝতে পেরেছো? ইয়েস 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 বলো 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 বলো। এইবারে ঝন্টু ওদের একটা বন্ধু,
ঝন্টুর আবার, ঝন্টু ভালো ছেলে, ঝন্টু দুটো গার্লফ্রেন্ড, ঠিক আছে, ঝন্টু দুটো গার্লফ্রেন্ড, কিন্তু ঝন্টু হচ্ছে পুরো একদম মানে তুমি ভাবতে পারবে না, ঝন্টুর যে দুটো গার্লফ্রেন্ডের নাম শুনবে, তুমি ঝন্টু দুটো গার্লফ্রেন্ডের নাম শুনবে, ঝন্টু দুটো গার্লফ্রেন্ড হচ্ছে, এক হচ্ছে ঝিঙ্কি তুই রোদ্দুর হতে পারতিস, ঠিক আছে, আর কি, হ্যাঁ টুম্পা সোনা, ঠিক আছে, ঠিক আছে, ঝন্টু কিন্তু কাজের কাজ করেছে, ঠিক আছে, ও মানে বেশি চাপ নিচ্ছে না। এইবারে এটা একটা আলফা বৈচিত্র্য, এটা একটা আলফা বৈচিত্র্য, এটা একটা আলফা বৈচিত্র্য, এটার সাথে এটা কম্পারিজন বিটা, এটার সাথে এটা কম্পারিজন বিটা, ঠিক আছে, এগুলো হচ্ছে বিটা। স্যার গামাটা কিনটা, স্যার টোটাল যেটা দেখতে পাচ্ছ, টোটাল মানে মিঙ্কি, ঝিঙ্কি, রিঙ্কি, চুমকি, টুম্পা, রুম্পা, শান্তি আর এরা তো হয়ে গেছে, এরা সবাই মিলে হচ্ছে, এখানে টোটাল যতগুলো মেয়ে আছে সবাই মিলে তৈরি হচ্ছে কি স্যার, আমাদের গামা বৈচিত্র্য, সবাই মিলে তৈরি করছে আমাদের গামা বৈচিত্র্য। বুঝতে পারলে একবার সবাই মিলে বলে দাও যে হ্যাঁ স্যার, ইয়েস স্যার, বুঝে গেছি, আর কখনো ভুলবো না যে আলফা বিটা গামা কি, ঠিক আছে, বোঝা গেছে সবাই? আমি জানি হয়তো জানি না এই উদাহরণগুলো তোমাদের কেমন লাগে, ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবে, আমি কাউকে অপমান করার জন্য করি না, এগুলো জাস্ট তোমাদেরকে যাতে তোমার মাথায় একদম ভুলে যায়, ঢুকে যায়। হয়তো তুমি আমাকে খারাপ ভাবতে পারো, স্যার এরকম করে পড়াচ্ছেন, এরকম একটা ছেলেকে বুঝলে কি শিখাবে, কিন্তু আর মাথায় ঢুকে যাবে না, পরীক্ষায় যখন নাম্বারটা পাবে তখন মনে হবে যা ভাগ্যিস স্যার শিখিয়েছিল, ঠিক আছে, ভাগ্যিস স্যার শিখিয়েছিল এইভাবে। ওকে, চলো চলো, তাহলে আলফা বিটা গামা বুঝতে পেরেছো? স্যার আলফা কি, বিটা কি, গামা কি বুঝতে পেরেছো? বলো। তাহলে আলফা বৈচিত্র্য কি? স্যার একটা নির্দিষ্ট অঞ্চলে যে প্রজাতি থাকে তাদেরকে বলা হয় আলফা বৈচিত্র্য। একটি নির্দিষ্ট অঞ্চলে, একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত প্রজাতির জীব, ঠিক আছে, একটা নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত প্রজাতি, ছোট্ট একটা নির্দিষ্ট অঞ্চলে কি কি প্রজাতি আছে সেটা হচ্ছে ওখানকার আলফা বৈচিত্র্য। বোঝা গেছে? বোঝা গেছে স্যার? আলফা বৈচিত্র্যটা আরেকবার বলুন। এই তো বললাম যে একটা নির্দিষ্ট অঞ্চলে, ছোট একটা অঞ্চলে কি কি জীব আছে, এখানে এ জীব আছে, বি জীব আছে, সি জীব আছে, ডি জীব আছে, ই জীব আছে, এটা হচ্ছে এখানে আলফা বৈচিত্র্য। তুমি তোমার ছোট্ট ঘরের আন্ডারে তুমি ধরো তোমার পাড়াটার মধ্যে কি কি জীব দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তোমার আলফা বৈচিত্র্য। এবারে তুমি তোমার পাড়া তোমার পাশের পাড়ার মধ্যে কি কি পার্থক্য দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিটা বৈচিত্র্য। তুমি তোমার পাড়া তোমার পাশের পাড়ার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য, তাই তো? বোঝা গেছে? ঠিক আছে, মানে কি স্যার, একই ভৌগোলিক অঞ্চলে, দুটো একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত, একই ভৌগোলিক অঞ্চলে অবস্থিত দুটি স্থানের যে জীব বৈচিত্র্য, ঠিক আছে, যে জীব বৈচিত্র্য সেটাকে বলবো বিটা বৈচিত্র্য। স্যার গামা বৈচিত্র্য কি বলবো? স্যার একটা বিশাল ভৌগোলিক অঞ্চলে, একটি বিশাল ভৌগোলিক অঞ্চলে, বৃহৎ ভৌগোলিক অঞ্চলের ক্ষেত্রে সামগ্রিক যে জীব থাকবে তাকে বলবো গামা বৈচিত্র্য। বৃহৎ ভৌগোলিক অঞ্চলে জীবের বৈচিত্র্য, ব্যাস ডান। বলো বুঝতে পারলে ইয়েস লেখো একবার। স্যার বলো বুঝতে পারলে ইয়েস লেখো, বলো 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 বলো। কি বললো? ভাত খাচ্ছি। হ্যাঁ খাও খাও, কোনো ব্যাপার না। আচ্ছা বিরাট কোহলি, বলো বলো, ক্লিয়ার? বলো 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 বলো, ক্লিয়ার কি বলো? একদম 100% ক্লিয়ার। আলফা বিটা আর গামা 100% ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো?
100% ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ওকে ডান, ইয়েস, প্রত্যেকটা ইয়েস এসেছে। তো চলো নেক্সট 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 নেক্সট। জীববৈচিত্র্যের গুরুত্ব স্যার আমরা 9-এ পড়ে 10-এ পড়ে এসেছি জীববৈচিত্র্যের গুরুত্ব, চলো আরেকবার পড়ে নিই। প্রথম গুরুত্ব তুমি কি বলবে স্যার? প্রথম গুরুত্ব আমি বলবো আমাদের খাদ্য, খাদ্যের জন্য আমরা জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল, তাই তো? কি বলবো স্যার? প্রথম যে বৈচিত্র্যটা বলবো, যে গুরুত্ব বলবো সেটা হচ্ছে খাদ্যের উৎস, খাদ্যের উৎস। স্যার খাদ্যের উৎস, এখানে স্যার খাদ্যের উৎস, এখানে স্যার একটা ডাটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 30,000 উদ্ভিদকে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি। 30,000 উদ্ভিদকে আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি, ঠিক আছে স্যার? তাছাড়াও তো আমাদের কি আছে স্যার? ভাত খাওয়ার জন্য আমাদের যা যা আছে বলবে, মানে শস্য, শস্য হিসাবে ভাত, যেমন ধান খাচ্ছি, হ্যাঁ গম খাচ্ছি, জব খাচ্ছি, জোয়ার খাচ্ছি, বাজরা খাচ্ছি। স্যার মশলা হিসাবে কি কি আছে স্যার? মাংস হিসাবে কি কি জীব আমরা ব্যবহার করে থাকি স্যার? ডিমের জন্য কি কি জীব আমরা ব্যবহার করে থাকি? দুধের জন্য কার কার উপর নির্ভরশীল করি? ব্যাস, এগুলো হচ্ছে খাদ্য, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। স্যার আমরা ওষুধের জন্য, আমাদের ড্রাগস এবং ওষুধের জন্য আমরা এর জন্য জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। তাহলে কি বলবো স্যার? 2 নম্বর, ড্রাগস ও ঔষধ। ড্রাগস এবং ঔষধের জন্য আমরা জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। প্রায় আমাদের প্রায় 25% ড্রাগস, আমাদের প্রায় 25% ড্রাগস, 25% ওষুধ বা ড্রাগ, 25% ওষুধ কোথা থেকে পাই? প্রায় 25,000 উদ্ভিদ থেকে পাই। 25,000 উদ্ভিদ থেকে আমরা 25%, আমাদের টোটাল ওষুধের 25% আমরা পেয়ে থাকি। এটা একটা ডেটা আমাদেরকে মনে রাখতে হবে। স্যার আর কি পড়বো স্যার? অর্থনৈতিক মূল্য পড়বো আমরা। অর্থনৈতিক মূল্য পড়বো মানে কি স্যার? আমরা অর্থ উপার্জন করতে পারি এখান থেকে। অর্থনৈতিক মূল্য, স্যার আমরা মোম, কাঠ, মধু এই সমস্ত বিক্রি করে পয়সা ইনকাম করতে পারি। স্যার আমরা কাঠ, মানে প্রচুর পরিমাণে কাঠ বিক্রি করি। স্যার আমরা পাতা অনেক সময় বিক্রি করি, ঠিক আছে? এই সমস্ত বিক্রি করে কি করি না, আমরা অর্থ উপার্জন করে থাকি। এছাড়াও বিভিন্ন প্রাণীদের মাংস বিক্রি করে থাকি, ঠিক আছে? বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা বিক্রি করে থাকি। যার ধরো তুমি আবার বিক্রি করতে পারো, যেমন ভেড়ার লোম থেকে তোমার উল তৈরি হচ্ছে, সেই উল বিক্রি করতে পারো। কটন তৈরি হচ্ছে, কটন বিক্রি করতে পারো। এই সমস্ত সবের জন্য আমরা কিসের উপর নির্ভরশীল? সে জীববৈচিত্র্যের উপর নির্ভরশীল। এই যে 3টা পয়েন্ট দেখলে, এই 3টা পয়েন্ট শুধু কি মানুষের কাজে লাগে নাকি পুরো জীবের উপকার হয় বলো তো? এই 3টা পয়েন্ট শুধু কি মানুষের উপকার হয় নাকি পুরো জীবকুলের উপকার হয়, সেটা আমাকে বলো। বলো 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 বলো। ড্রাগস শুধু এরকম ড্রাগস নেওয়ার জন্য ব্যবহার করা হয়, ড্রাগস ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? বলো। টোটাল না, এটা শুধুমাত্র মানুষের জন্যই ব্যবহার করা হয়। কার খাদ্যের উৎস স্যার? মানুষের খাদ্যের উৎস। ড্রাগস ঔষধ কার জন্য ব্যবহার করা হয়? মানুষের জন্য। স্যার অর্থনৈতিক মূল্য কোথায় পাওয়া যায়? শুধুমাত্র মানুষ, অন্যান্য জীবরা এটার সুবিধা পায় না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই জন্য এই যে ব্যবহারগুলোকে আমরা বলে থাকি ন্যারোলি, ন্যারোলি মানে ন্যারো মাইন্ডেড, ন্যারো মানে সংকীর্ণভাবে ব্যবহার করি এটাকে আমরা, ন্যারোলি ইউটিলিটি, ঠিক আছে? ন্যারোলি ইউটিলিটি। এইবারে তুমি যদি বলো স্যার, হ্যাঁ স্যার আমি ব্যবহার করতে পারি পরিবেশ রক্ষায়, স্যার আমি ব্যবহার করতে পারি বাস্তুতন্ত্র রক্ষায়, বাস্তুতন্ত্র রক্ষায়, স্যার আমি আমাদের জিন পুলকে ধরে রাখতে সাহায্য করে, জিন পুল। তাহলে তো স্যার এটা তো আর ন্যারোলি নয়,
একদম ঠিক বলেছো, এটা কোনো ন্যারোলি ইউটিলিটি নয়, এটা হচ্ছে ব্রডলি ইউটিলিটি। এটা সবার জন্য। পরিবেশ রক্ষা আমরা শুধু আমাদের জন্য করে থাকি না, আমরা পুরো সমস্ত জীবেদের জন্য পরিবেশ রক্ষা করে থাকি। ঠিক আছে, শুধু আমরা করি না, এই যে গাছ পরিবেশ রক্ষা করছে তাতে আমাদের সমস্ত জীব উপকৃত হচ্ছে, শুধু মানুষ না। এই জন্য আমরা বলে থাকি পরিবেশ রক্ষা। পরিবেশ রক্ষা কেমন করে করা হয়? আমরা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ সেটা নিচ্ছে। গাছ কি করছে? অক্সিজেন ছাড়ছে, আমরা সেটা নিচ্ছি। এইভাবে করে আমাদের পরিবেশটা রক্ষা হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, স্যার বৃষ্টির ফলে কি হচ্ছে? বৃষ্টি কেন হচ্ছে? প্রচুর পরিমাণে গাছও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছাড়ে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ওঠে এবং সেটা ঠান্ডা হয়ে পৃথিবীতে নেমে আসে। ফলে কি হয় স্যার? আমাদের পরিবেশটা ঠান্ডা থাকে। এর জন্য কোথাও না কোথাও গাছ দায়ী রয়েছে এই বৃষ্টির জন্য। ঠিক আছে, তাতে কি হচ্ছে? সবার উপকার হচ্ছে, মানে আমাদের পরিবেশটা রক্ষা হচ্ছে। স্যার বাস্তুতন্ত্র রক্ষাটা কেমন ভাবে হয়? ধরুন কোনো একটা বাস্তুতন্ত্র চলছে, ধরুন এখানে ঘাস আছে, স্যার ঘাসকে খাচ্ছে কে? ঘাস ফড়িং। স্যার ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাঙ। ব্যাঙকে খাচ্ছে কে স্যার? ব্যাঙকে খাচ্ছে সাপ। সাপকে খাচ্ছে কে স্যার? ঈগল পাখি। ধরুন স্যার কোনোভাবে ঘাস ফড়িং অবলুপ্ত হয়ে গেল, কিংবা ধরুন স্যার ব্যাঙ অবলুপ্ত হয়ে গেল, তাহলে কি হবে? এই ব্যাঙের জায়গায় ব্যাঙ অবলুপ্ত হয়ে গেলে কি হবে না? এই ফুড চেনটা পুরো ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু কোনো না কোনো ভাবে ব্যাঙ অবলুপ্ত হয়ে গেলেও এখানে ইঁদুর বা অন্য কোনো জীব এসে এই ফুড চেনটাকে কন্টিনিউ করবে। শুধুমাত্র জৈব বৈচিত্র্য আছে বলেই এটা সম্ভব। যদি শুধুমাত্র ব্যাঙ থাকতো তাহলে এটা আর কন্টিনিউ হতো না। বোঝা গেছে? তাহলে সাপ কিছু খেতে পেত না, সাপ কি করতো? মারা যেত। তাহলে সাপ কিন্তু এখন ইঁদুর খেয়ে বেঁচে থাকতে পারবে। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের বাস্তুতন্ত্র রক্ষা। আর জিন পুল কি স্যার? জিন পুল মানে হচ্ছে আমার জিন আলাদা একটুখানি। ধরো কি হয় ব্যাপারটা আমি বলছি শোনো। যেমন ধরো বাঘের ক্ষেত্রে ধরো এখানের বাঘ, ধরো অন্য কোনো জঙ্গলের বাঘ, দুজনের মধ্যে জিনগত কিছু না কিছু পার্থক্য থাকবে। এবার দুটো বাঘের মধ্যে যদি কি করানো হয়? মিলন করানো হয়, যে বাচ্চাটা হবে তার কি কি বৈশিষ্ট্য থাকবে স্যার? এই জঙ্গলে বাঁচার মতো বৈশিষ্ট্য থাকবে, প্লাস অনেক দূরের যে জঙ্গল থেকে তার মাকে আনা হয়েছে সেখানেও বাঁচার মতো বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। ফলে নিজের মধ্যে যে জিন পুলটা তৈরি হলো, নিজের মধ্যে যে জিনগুলো আছে সেটা কি হচ্ছে? এদের থেকে অনেক অ্যাডভান্স হচ্ছে। ফলে কি হচ্ছে? এরকম অ্যাডভান্স হতে 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 কি হচ্ছে না, একটা জিন পুল তৈরি হচ্ছে তার দেহে, এবং যেটা কি করছে না অনেক উন্নত হচ্ছে। কিন্তু জীবের সংখ্যা কমে যাওয়ার ফলে বাঘের সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে। ফলে কি হচ্ছে? জিন পুল খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে কি হচ্ছে? তার নিজের সন্তানদের সাথেই কি হচ্ছে না কোনোভাবে মিলন করানো হচ্ছে, দিয়ে বাচ্চা হচ্ছে। ফলে কি হচ্ছে? ওইখানেই সে সীমিত রয়ে যাচ্ছে, তার মধ্যে সেই উন্নতি জিনিসটা আর হচ্ছে না। ফলে আস্তে আস্তে কি হচ্ছে? প্রজাতি ধ্বংসের মুখে পড়ছে। বুঝতে পেরেছো? তাহলে লাভটা কি হচ্ছে? সবার হচ্ছে। এই জন্য কি বলা হয়? ব্রডলি ইউটিলিটি। কি বলা হয় স্যার? ব্রডলি ইউটিলিটি, যেটা তোমরা পড়লেও হবে না পড়লেও চলবে। এটা আমাদের এনসিইআরটির কথা। ঠিক আছে স্যার, আরেকটা জিনিস আমরা পড়বো যে প্রত্যেকটা জীবের বেঁচে থাকার অধিকার আছে, যাকে আমরা বলবো নৈতিক মূল্যবোধ। 7 নম্বরে আমরা বলবো নৈতিক মূল্য। যাকে আমরা কি বলবো স্যার? নৈতিক মূল্য, এথিক্যাল আর্গুমেন্ট, যেটাকে আমরা বলে থাকি এথিক্যাল আর্গুমেন্ট। মানে প্রত্যেকটা জীব আসছে মানেই তার বেঁচে থাকার অধিকার আছে পৃথিবীতে। পৃথিবীটা শুধু তোমার একার নয়, পৃথিবীটা শুধু আমার একার নয়, প্রত্যেকটা জীবের বেঁচে থাকার অধিকার আছে। এটাই হচ্ছে নৈতিক মূল্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জীব বৈচিত্র্যের গুরুত্ব। আশা করছি তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝতে পেরেছো। এগুলো তোমরা একটু একটু করে লিখে রেখে দাও, তাহলেই হবে, কারণ তোমরা জাস্ট সদ্য পড়ে এসেছো। এই জন্য এগুলোকে আমরা বিশাল করে পড়ছি না। যেখান থেকে প্রশ্ন বেশি আসবে সেই জায়গাগুলোকে আমরা আরো ডিপে ঢুকে যাব এবং সেগুলো পড়বো। এগুলো অলরেডি আমি যখন তোমাদেরকে 9 10 পড়াচ্ছিলাম, জাস্ট তোমাদেরকে যখন রিক্যাপটা দিচ্ছিলাম, প্রিক্যাপ যেটা আমরা বলেছিলাম, প্রিক্যাপ যখন আমি দিচ্ছিলাম তখন কিন্তু এগুলো আমি অলরেডি পড়িয়েছি। বলো এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? বলো। জিনটা আরেকবার বলবো। জিনটা হচ্ছে ধরো এটা তুমি, ঠিক আছে? তোমার মা দেখবে অন্য কোনো স্থানের একটা বাসিন্দা, তোমার বাবা ছিল একটা অন্য কোনো স্থানের বাসিন্দা। মা বাবার বিয়ে হওয়ার ফলে তুমি তৈরি হয়েছো, ঠিক আছে? ধরো ছাড়ো তোমার কথাও ছেড়ে দাও। ধরো একটা ছেলে সে হচ্ছে আমেরিকান,
সে হচ্ছে কি স্যার আমেরিকা, তার মা মা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। এবার তাদের যে বাচ্চাটা হচ্ছে সে আমেরিকান বৈশিষ্ট্য প্লাস ইন্ডিয়ান বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্যই পাবে, ইয়ে স্বর্ণ বলো। আমেরিকার বৈশিষ্ট্য মানে আমেরিকার মানে ওই যে মানুষটার জিনগত কিছু পার্থক্য থাকবে ইন্ডিয়ার থেকে, দুটো জিনের একটা কম্বিনেশন ওই বাচ্চাটা পাবে। ফলে কি হবে, তার দেহে জিন পুল বাড়বে, মানে জিনের সংখ্যা মানে জিনের যে উন্নত জিনের সংখ্যা বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ব্যাপার, তার দেহে আস্তে আস্তে উন্নত জিনের সংখ্যা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে জিন পুলের একটা মোটামুটি সংজ্ঞা বলতে পারো। আবার কি বলতো, যত জীব সংখ্যা বাড়বে, যত জীবের সংখ্যা বাড়বে তত জিনের পরিমাণ বাড়বে। ইয়েস, যত জীবের সংখ্যা বাড়বে তত জিনের পরিমাণ বাড়বে। মানে আমি এখানে আছি, আমার এক ধরনের জিন, আমেরিকার মানুষের এক ধরনের জিন, আবার নিউজিল্যান্ডে চলে যাও সেখানে আরেক ধরনের জিন, আবার অন্য জায়গায় চলে যাও সেখানে এক ধরনের কিছু না কিছু পার্থক্য থাকবে। যত জীবের সংখ্যা বাড়বে তার জিনের সংখ্যা তত বাড়বে। ইয়েস, একে বলা হয় জিন পুল, যে একটা প্রজাতির মধ্যে কত রকমের জিন আছে এটাই হচ্ছে জিন পুল, মানে টোটাল জিন যেটা সেটা হচ্ছে জিন পুল। বোঝা গেছে? বলো। নৈতিক মূল্য মানে এটাই, এইটুকুই যে প্রত্যেকটা জীবের পৃথিবীর বেঁচে থাকার অধিকার রয়েছে, পৃথিবীতে প্রত্যেকটা জীবের বেঁচে থাকার অধিকার রয়েছে, সেটা তুমি কেড়ে দিতে পারো না। এটাই হচ্ছে নৈতিক মূল্যবোধ। ওকে, এইবার আমরা বলবো জীববৈচিত্র্য সংরক্ষণ কিভাবে করা হয়। স্যার জীববৈচিত্র্য সংরক্ষণ হয় দুটো পদ্ধতিতে, আমরা জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারি। এক নম্বর পদ্ধতি হচ্ছে স্যার ইন সিটু সংরক্ষণ। এক নম্বর পদ্ধতি হচ্ছে ইন সিটু সংরক্ষণ, আর এটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণ। স্যার এক্স মানে কি? স্যার এক্স মানে কি সেই এক্স, একদম ঠিক স্যার। সেই এক্স মানে কি, যে এখন তোমার আর নেই, তোমার এক্স হয়ে গেছে, ঠিক আছে। আগে যার মুখ না দেখলে তোমার ঘুম ভাঙতো না, আগে যার কথা না শুনলে তোমার ঘুম ভাঙতো না, এখন দুজনে পাশাপাশি যাচ্ছ কিন্তু যেন চুম্বকের বিপরীত মেরু মানে সমমেরু স্পর্শ করে গেছে, ছিটকে চলে যাচ্ছ, সেটাই হচ্ছে এক্স। এক্স মানে তোমার ঘর থেকে বাইরে, যেটা তোমার এখন আর নেই, সেটা হচ্ছে এক্স। স্যার এক্স টু মানে কি, যখন সংরক্ষণ করা হবে তার নিজের ঘরের বাহিরে, সেটাকে বলবো এক্স টু সংরক্ষণ। ধরো ধরো আগেকার আগেকার যে বিপ্লবীরা ছিল তাদেরকে দু রকম বন্দি করা হতো। এক নম্বর, তাদের ঘরের মধ্যেই তাদেরকে গৃহবন্দী করে রাখা হতো, ঠিক আছে। যেমন সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, ঠিক আছে, গৃহবন্দী করে রাখা হয়েছিল, ঘরের মধ্যেই বন্দী করে রাখা হয়েছিল। আবার দেখবে গান্ধীজিকে জেলের মধ্যে রাখা হয়েছিল, মানে কি স্যার তার ঘর থেকে নিয়ে গিয়ে তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল। যেটা ঘরের মধ্যে বন্দি, তার বাসস্থানে বন্দি, সেটা হচ্ছে ইন সিটু। আর যখন বাইরে নিয়ে গিয়ে বন্দি সেটা হচ্ছে এক্স সিটু। যেমন যদি কোনো জীবকে, স্যার ইন সিটু মানে কি, কোনো জীবকে কোনো জীবকে নিজের বাসস্থানে সংরক্ষণ করা, এটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ। আর এক্সিটু কি, কোন জীবকে নিজের বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ। এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ, ঠিক আছে। ইনসিটু মানে কি, নিজের বাসস্থানের সংরক্ষণ, নিজের বাসস্থানের বাইরে নিয়ে গিয়ে সংরক্ষণ হচ্ছে এক্সিটু সংরক্ষণ। স্যার ইনসিটু সংরক্ষণের মতো কে কে পড়বে? প্রথমত যেটা পড়বে সেটা হচ্ছে ন্যাশনাল পার্ক। কি পড়বো স্যার? ন্যাশনাল পার্ক। স্যার আর কি পড়বে? স্যার অভয়ারণ্য।
আর কি পড়বে স্যার? বায়োস্ফিয়ার রিজার্ভ। স্যার এখান থেকে কি সেই ডিপলি পড়তে হবে না, সেরকম ডিপলি পড়তে হবে না, দুই একটা কথা মনে রাখো। এই যে ন্যাশনাল পার্ক, এটা কার অধীনে স্যার? এটা হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে, কেন্দ্রীয় সরকার। অভয়ারণ্য রাজ্য সরকার। এটা IUCN ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2 এর আন্ডারে পড়ে স্যার। এটা IUCN ক্যাটাগরি 4 এর আন্ডারে পড়ে, ঠিক আছে? IUCN ক্যাটাগরি 4 এর আন্ডারে পড়ে। আর কি পড়বো স্যার? ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক কটা রয়েছে কেউ কি জানো? আমাদের ইন্ডিয়াতে টোটাল কতগুলো ন্যাশনাল পার্ক আছে কে বলতে পারবে? জানো কি কেউ? স্যার এক্সাম্পল, হ্যাঁ কিসের কিসের এক্সাম্পল বলো? হ্যাঁ কারেক্ট কটা? বলো কেউ কি জানো কটা ন্যাশনাল পার্ক আছে আমাদের ইন্ডিয়াতে? জানো? জানো না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এই তো, চলো টোটাল ন্যাশনাল পার্ক সংখ্যা আছে 106টা। টোটাল 106টা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে ইন্ডিয়াতে। টোটাল টোটাল 106টা ন্যাশনাল পার্ক আছে। আর অভয়ারণ্য কটা আছে স্যার? 573টা। 573টি অভয়ারণ্য আছে স্যার। ন্যাশনাল পার্ক, ফার্স্ট যে ন্যাশনাল পার্ক, না ফার্স্ট ন্যাশনাল পার্কের নাম মনে রাখতে হবে না, কি মনে রাখবে আর? ঠিক আছে ফার্স্টটা মনে রাখো, ফার্স্ট হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট ফার্স্ট। কয়েকটা মনে রাখো, ফার্স্ট ফার্স্ট হচ্ছে করবেট। আচ্ছা আর কি মনে রাখবো স্যার? সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক, সব থেকে বড় ন্যাশনাল পার্ক কি? হেমিস। হেমিস, হেমিস হচ্ছে সব থেকে বড় ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়াতে রয়েছে, ইন্ডিয়াতে রয়েছে, আচ্ছা ঠিক আছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে একটা ন্যাশনাল পার্কের নাম বলো। পশ্চিমবঙ্গের একটা ন্যাশনাল পার্কের নাম বলো। জলদাপাড়া, অনেক কিছু রয়েছে, ঠিক আছে চলো। আচ্ছা অভয়ারণ্য সেরকম কিছু মনে রাখতে হবে না। আচ্ছা বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভে যেটুকু মনে রাখতে হয় সেটুকু বলছি। সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভে 3টে এলাকা থাকে। মাঝের এলাকা যেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কাউকে ঢুকতে দেওয়া হবে না, যেটাকে কি বলা হয়? কোর অঞ্চল। এর বাইরের অঞ্চলটাকে কি বলা হয়? যেখানে মোটামুটি ঢুকতে পাওয়া যায়, তাকে বলা হয় ট্রানজিশন অঞ্চল। এবং তার বাইরের যে অংশটাকে কি বলা হয়? তার বাইরের অংশটাকে কি বলা হয়? কে কে বলতে পারবে বলো? মাঝেরটাকে বলা হয় কোর অঞ্চল, সরি কোর অঞ্চল। তারপরেরটাকে বলা হবে কি স্যার? মাঝেরটাকে কোর, তারপরটাকে কি বলবো? বাফার। তারপরটাকে কি বলবো? বাফার অঞ্চল, বাফার। আর সবার বাইরে হচ্ছে ট্রানজিশন অঞ্চল, ট্রানজিশন অঞ্চল, ঠিক আছে বলো বুঝতে পারলে? কোর অঞ্চল, বাফার অঞ্চল আর ট্রানজিশন অঞ্চল, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা ভারতে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। ভারতে অবস্থিত, সরি পশ্চিমবঙ্গে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। আর প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। ব্যাস এটুকু মনে রাখলেই হবে, এখান থেকে আর কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে ওকে ডান, ডান 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 ওকে। বলো এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছে? আচ্ছা ঠিক আছে এক্সিটু করে দেই, তারপরে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমি কলে নেব, ঠিক আছে চলো এক্সিটুতে আসো। স্যার এক্সিটুতে আমরা কি কি পড়বো? 1 নম্বর হচ্ছে চিড়িয়াখানা। স্যার বন থেকে প্রাণী ধরে নিয়ে এসে এখানে রাখা হয়। 2 নম্বর হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। স্যার আর কি পাবো? 3 নম্বর হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। ব্যাস ব্যাস এটুকু মনে রাখলেই আমাদের কাজ খতম, পয়সা হজম। ওকে বলো সংরক্ষিত বনাঞ্চল আর দরকার নেই,
ঠিক আছে, এই দুটো মনে রাখলেই হবে। এখানে তো ব্যাপারটা হচ্ছে আমরা এটা 12-এ গিয়ে আবারও পড়বো, ঠিক আছে, আমরা এটা আবারও পড়বো একবার, এখানে জাস্ট এক একটা ঝলক আমরা পড়ে নিচ্ছি, একটু একটু করে পড়বো এখানে, ঠিক আছে, ডান। হ্যাঁ জানি তো সংরক্ষিত বনাঞ্চল ছিল। বলো এখান পর্যন্ত হয়েছে, এরপরে চলো নেক্সট। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই ক্রায়ো সংরক্ষণ করা হয়? এটা মনে রাখো, এটা অনেক সময় দেয় পরীক্ষায়। কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মনে পড়ে আছে? -196 ডিগ্রি সেলসিয়াস। তরল নাইট্রোজেন, তাই তো, তরল নাইট্রোজেনে। ওকে ডান, একদম একদম ঠিক বলেছো, -196 ডিগ্রি সেলসিয়াস। স্যার জীববৈচিত্র্য হ্রাস প্রাপ্তির কারণ, স্যার কেন হ্রাস পেয়ে যাচ্ছে? স্যার কয়েকটা কারণ পড়বো এখান থেকে, আমরা বহুত কারণ জানি। স্যার জমি ব্যবহারের রীতি পরিবর্তন, না ওটা আমরা আর বলবো না, ওটা কেমন একটা টাইপের লাগে, খটমটে টাইপের। স্যার তাহলে কি বলবো, স্যার বাসস্থান ধ্বংস এবং খন্ডি ভবন। বাসস্থান ধ্বংস ও খন্ডি ভবন। মানে কি স্যার, কোন একটা বাসস্থান ছিল, কোন একটা বন ছিল, তাকে আমরা কেটে দিচ্ছি, ফলে বাসস্থান ধ্বংস হচ্ছে, ঠিক আছে, ফলে বাসস্থান ধ্বংস হচ্ছে। যেমন আমি যদি বলি যে ট্রপিক্যাল রেন ফরেস্ট, আমি যদি বলি স্যার ট্রপিক্যাল রেন ফরেস্টের নাম কে কে শুনেছো? হ্যাঁ এই নামটা কে কে শুনেছো বলো? ট্রপিক্যাল রেন ফরেস্ট কে কে শুনেছো বলো তো, কে কে শুনেছো? হ্যাঁ আচ্ছা, ট্রপিক্যাল রেন ফরেস্ট স্যার আগে আগে 14% জায়গা দখল করেছিল, ঠিক আছে, পৃথিবীর প্রায় 14% জায়গা দখল করেছিল, কিন্তু এটা কি ছিল? ট্রপিক্যাল রেন ফরেস্ট 14% জায়গা দখল করেছিল, কিন্তু বর্তমান কথাটা শুনবে, বর্তমানে যেটা 6% এসে দাঁড়িয়েছে, বর্তমানে 6% মাত্র জায়গা দখল করে আছে। মানে কি হারে আমরা বাসস্থান ধ্বংস করেছি জীবেদের, যেটার জন্য কি হয়েছে না প্রচুর জীব নিশ্চিহ্ন হয়ে গেছে। ওকে নেক্সট স্যার, আমরা আরো বেশ কিছু জানি, 1 নম্বর 2 নম্বর স্যার বহিরাগত প্রজাতি। স্যার ল্যান্টেনা, তেলাপিয়া, ঠিক আছে, ল্যান্টেনা, তেলাপিয়া, আমেরিকান আরশোলা, তারপরে আর কি আছে, কচুরি পানা, কচুরি, টুরি নয়, কচুরি, চুরি কর, চুরি পানা, এরা সবাই কি করছে না বাহিরার প্রজাতি, এরা কি করছে আমাদের দেশের প্রজাতিকে ধ্বংস করছে, কি করছে স্থানীয় প্রজাতিকে কি করছে ধ্বংস করছে, ধ্বংস করার জন্য দায়ী, ঠিক আছে। 1 নম্বর যে বহিরাগত প্রজাতি। আর কি হবে স্যার? অতি ব্যবহার, পড়েছিলাম আমরা অতি ব্যবহার কে কে আছে বলো, কোন কোন নাম লিখবো এখানে বলো তোমরা? অতি ব্যবহার কার কার নাম লিখবো বলো? অতি ব্যবহারে কি কি নাম লিখবো স্যার? অতি ব্যবহারে কি কি নাম লিখবো বলো? একদম পার্থেনিয়াম, ইয়েস ইয়েস পার্থেনিয়াম হবে এখানে, ঠিক আছে। স্যার অতি ব্যবহারে কার কার নাম লিখবো? 1 নম্বর যে লাল চন্দন,
তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট ছিল কোন গাছটা? সর্পগন্ধা। কস্তুরী মৃগ, এদের অতি ব্যবহারের ফলে এরা আস্তে আস্তে কি হচ্ছে না ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্সট একটা পর্ব কো এক্সটিনশন, মানে স্যার একজন মারা যাচ্ছে তার ফলে আরো একজন মারা যাচ্ছে, একজন মারা যাচ্ছে ফলে আরো একজন মারা যাচ্ছে, যাকে আমরা বলে থাকি সহ বিলুপ্তি বা সহ অবলুপ্তিও বলতে পারি, ঠিক আছে, যাকে আমরা বলবো সহ অবলুপ্তি, যাকে আমরা বলবো সহ অবলুপ্তি, মানে দুজনে একসাথে মারা যাচ্ছে। আগে নিউজিল্যান্ডে একটা ছোট্ট পাখি ছিল যার নাম, ছোট নয় বিশাল বড় একটা পাখি থাকতো যার নাম মোয়া বার্ড। কি নাম স্যার? তার নাম ছিল মোয়া বার্ড, MOA, মোয়া বার্ড। এই মোয়া বার্ডকে খেত এক ধরনের ঈগল যার নাম হচ্ছে হাস্ট ঈগল, হাস্ট ঈগল। এইবারে এটা কোথাকার ঘটনা? স্যার নিউজিল্যান্ডের ঘটনা, স্যার নিউজিল্যান্ডের ঘটনা। এই মোয়া বার্ড হচ্ছে বিশাল বড় বড় পাখি, এরা উড়তে পারতো না, হাস্ট ঈগলে আসতো, ওদের নখগুলো বিশাল বড় বড় ছিল, মোয়া বার্ডকে তুলে নিয়ে চলে যেত। এইবারে আস্তে আস্তে কি হলো না, নিউজিল্যান্ডে মানুষের অত্যাচার বাড়লো, তারা কি করলো মোয়া বার্ডকে ধরে ধরে খেতে শুরু করলো, ফলে মোয়া বার্ডের পরিমাণ কমে গেল, ফলে হাস্ট ঈগল মারা যেতে শুরু করলো না খেতে পেয়ে। স্যার ওরা তো অন্য কিছু খেতে পারতো, অ্যাকচুয়ালি হাস্ট ঈগল অনেক বড় বড় জীব, যারা ওইটুকু ছোট ইঁদুর ব্যাঙে ওদের পেট ভরতো না, ওরা পুরোপুরি ভাবে ওই মোয়া বার্ডের উপর ডিপেন্ড করেছিল, এবং প্রকৃতি ওদেরকে মোয়া বার্ড খাওয়ার জন্যই ওদেরকে তৈরি করেছিল, ঠিক আছে। কিন্তু মোয়া বার্ড যেহেতু মানুষ ওদেরকে মেরে ফেললো, আস্তে আস্তে হাস্ট ঈগলও কমে গেল, একে বলা হয় কো এক্সটিনশন বা সহ অবলুপ্তি। এছাড়াও তুমি পাবে পরিবেশ দূষণ, এরা আরো কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমি আর লিখছি না। 5 নম্বরে তুমি লিখে দাও পরিবেশ দূষণ, ঠিক আছে, পরিবেশ দূষণ। 6 নম্বরে আর কি লিখবে? আর কি লিখবে? আর কি লিখতে পারবে? প্রাকৃতিক বিপর্যয় লিখতে পারবো। প্রাকৃতিক বিপর্যয়, ব্যাস। বলো এখান পর্যন্ত বুঝতে কারো কিছু সমস্যা আছে? এখান পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে? কিছু প্রবলেম, কিছু সমস্যা কারো কিছু আছে বলো? যদি না সমস্যা থাকে তাহলে একবার বলে দাও যে ইয়েস স্যার সব ক্লিয়ার। সবার কাছ থেকে আমি সেই আগুনটা দেখতে চাই যেটা তোমরা শুরুর সময় দেখিয়েছিলে যে হ্যাঁ আমরা পারবো, আমরা করব, আমরা পারছি, আমাদের মধ্যে সেই ক্ষমতা আছে। দেখিয়ে দাও সেই আগুনটাকে। জলবায়ু পরিবর্তন একদম ঠিক, একদম বলো 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 বলো, নো প্রবলেম, ঠিক আছে। আমি যে আগুনটা দেখতে চাই, ইয়েস, এই তো এই তো, ঠিক আছে স্যার। এখান পর্যন্ত সবাই বুঝে গেছি, একদম দুর্দান্ত ভাবে বুঝে গেছি স্যার। স্যার এবারে আমরা পড়বো রেড ডাটা বুক। রেড ডাটা বুকটা কি? আমাদের পৃথিবী থেকে কে অবলুপ্ত হয়ে যাচ্ছে, কে বন্য পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে, কে চরম বিপন্ন, এখানে মোটামুটি একটা পড়তে হয়। পরীক্ষায় শুধু একটা জিনিসই পড়ে যে রেড ডাটা বুকটা প্রস্তুত করে কে? এটা প্রস্তুত করে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে, অনেক জায়গায় নেচারে গিয়ে রয়ে যায়। IUCN এই রেড ডাটা বুকটাকে প্রস্তুত করে। আই বাবা, হ্রাসপ্রাপ্তির কারণে এটা চলে এলো কোথা থেকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কেটে দাও, ওপরে এটাকে কেটে দাও, এটা হ্রাসপ্রাপ্তির কারণ নয়, এটা হচ্ছে রেড ডাটা বুক, ঠিক আছে, এটা হচ্ছে রেড ডাটা বুক। স্যার এখানে কি কি আছে? স্যার এখানে তুমি কতগুলো কালার এবং কতগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছ। স্যার এখানে কি যাইতাই কালার দিলে হয় না? যাইতাই কালার দিতে হয় না, এই কালারগুলোই চাই। আমরা অবলুপ্ত যেটা এক্সটিন্ট তাকে আমরা ব্ল্যাক কালারেই দেখাই,
যেগুলো এক্সটিন ইন দ্য ওয়াইল্ড, মানে বনে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ঘরের কোণে যদি তুমি খোঁজো ওদেরকে তুমি দেখতে পাবে। ওরা হচ্ছে এক্সটিন ইন ওয়াইল্ড, ঠিক আছে। চরম বিপন্ন, মানে চরম ভাবে ওরা শেষ হয়ে বসছে, আর হয়তো কিছু আছে শেষ হয়ে যাবে হয়তো এবারে। এদেরকে আমরা ডিপ লাল কালার, একটু মানে ই টাইপের কালারে দেখাই, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা কালার সেম টু সেম তোমাকে রাখতে হবে, ওকে। এই কালারগুলোই দেখানো হয় স্যার। প্রত্যেকটা একটা করে জীবের নাম আমরা পড়ে নিই। অবলুপ্ত হয়ে গেছে এরকম একটা জীবের নাম আমরা কি জানি? হ্যাঁ স্যার আমরা জানি। জীবের নামটা কি স্যার? অবলুপ্ত হয়ে গেছে প্যাসেঞ্জার পায়রা। প্যাসেঞ্জার পায়রা অবলুপ্ত হয়ে গেছে। প্যাসেঞ্জার পায়রা, প্যাসেঞ্জার পায়রা অবলুপ্ত হয়ে গেছে। প্যাসেঞ্জার পায়রা কি স্যার? যারা চিঠি নিয়ে যেত আগে, ওদেরকে প্রচুর ব্যবহার করে করে ওদেরকে আমরা শেষ করে ফেলছি, ওদেরকে আমরা অবলুপ্ত করে ফেলেছি। ডোডো পাখি, ডোডো পাখি এদেরকেও আমরা অবলুপ্ত করে ফেলছি। স্যার কিভাবে এদেরকে আমরা অবলুপ্ত করেছি? মরিশাস দ্বীপে এরা বাস করতো, এই ডোডো পাখি মরিশাস দ্বীপে বাস করতো। এবারে কি হয়েছে, মরিশাস দ্বীপে এই ডোডো পাখি না একদম নির্ঝঞ্ঝাটে বাস করত। ওদেরকে কেউ কখনো আক্রমণ করতে আসতো না, ওরা খুব ভালো শান্তভাবে ছিল। এক সময় মরিশাস দ্বীপে গিয়ে পৌঁছালো মানুষ, তারপরে সব শেষ করে দিল। এই ডোডো পাখির যেহেতু কোনো শত্রু ছিল না, এরা না পারতো পালাতে, না পারতো আক্রমণ করতে। আস্তে আস্তে কি করলো না, মানুষেরা ওদেরকে ধরে ধরে খেতে শুরু করলো। এবং মানুষ কি করেছিল, ওরা যেহেতু ছোট ছোট পাখি, মানুষ তাদের সাথে যে শূকর, তারপরে বেড়াল, যে সমস্ত প্রাণীরা ওখানে নিয়ে গেছিল, ওই প্রাণীগুলো ওদেরকে খেতে শুরু করলো। আস্তে আস্তে ডোডো পাখি মারা যেতে শুরু করলো। প্লাস এই ডোডো পাখি না বছরে একটা করে ডিম দিত, ফলে ওদের মৃত্যুর হার জন্মহারের থেকে অনেক বেশি হতে লাগলো এবং ডোডো পাখি আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, বন্য পরিবেশে অবলুপ্ত, যারা বনে স্যার ছিল আগে কিন্তু বনে এখন আর নেই। ফ্রাঙ্কলিন উদ্ভিদ, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম অনুসারে এই নাম করা হচ্ছে ফ্রাঙ্কলিন উদ্ভিদ। কি নাম স্যার? ফ্রাঙ্কলিন, ফ্রাঙ্কলিন উদ্ভিদ। এটা আগে নদীর ধারে ধারে হয়ে থাকতো, কিন্তু বর্তমানে ওটা আর নেই। কেন এক্সটিন্ট হয়ে গেল কেউ কিছু জানে না। সবাই মনে করে যে পরিবেশ দূষণের কারণে এটা এক্সটিন্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত যারা বাড়িতে নিয়ে এসে ওকে রেখেছিল সেগুলো এখনো পর্যন্ত আছে, ঠিক আছে। এই জন্য বলা হয় বন্য পরিবেশে অবলুপ্ত। এরা হচ্ছে বন্য পরিবেশে অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আছে পৃথিবীতে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, ওকে। একদম ফ্রাঙ্কলিন প্ল্যান্ট। চরম বিপন্ন স্যার, চরম ভাবে বিপন্ন হয়ে গেছে কে স্যার? লাল মাথার শকুন। লাল মাথার শকুন। স্যার শকুন কি খায়? শকুন খায় পচা মাংস, মানে মৃত যে সমস্ত গরু বলো, ছাগল বলো, তাদেরকে কে খায় স্যার? শকুন খায়, ঠিক আছে। এইবারে গরু ছাগলের যদি গাঁঠের ব্যথা হতো, তাহলে একটা ওষুধ তাদেরকে দেয়া হয়, এটা ড্রাগস তাদেরকে দেয়া হয়, যার নাম হচ্ছে ডাইক্লোরোফেনাক। ডাইক্লোরোফেনাক। এই যে ডাইক্লোরোফেনাকটা গরুদেরকে দেয়া হতো যাতে তাদের গাঁঠের ব্যথা কমে, যারা তারা সহজভাবে দাঁড়াতে পারে। এবারে যখন গরুটা মারা যাচ্ছে, এই ডাইক্লোরোফেনাক কার দেহে যাচ্ছে? তাদেরকে শকুনে খাচ্ছে। এবারে ডাইক্লোরোফেনাক যে ওষুধটা, ওটা শকুনের দেহে যাচ্ছে, ফলে শকুনটা মারা গেল। লাল মাথার শকুন প্রায় বিপর্যস্ত হতে বসেছে, শেষ হতে বসেছে একদমই। বোঝা গেছে? ওকে, এই ডাইক্লোরোফেনাকের জন্যই এই লাল মাথার শকুন শেষ হতে বসেছে। স্যার বিপন্ন উদ্ভিদ, বিপন্ন কারা? তোমরা এতদিন পর্যন্ত এই হটস্পট গুলোতে যেগুলোর নাম পড়েছো সেগুলো সমস্তই বিপন্ন, ঠিক আছে। সেগুলো সমস্তই বিপন্ন। যেমন তুমি বলে দাও রেড পান্ডা, তুমি বলে দাও কি বলবে, তুমি বলে দাও রেড পান্ডা, ঠিক আছে, লিখে দাও রেড পান্ডা।
রেড পান্ডা। আর কি পড়েছো বলো, আর কি পড়েছো? তোমাদের ফেভারিট ছিল তো রেড পান্ডা। হ্যাঁ, রডোডেনড্রন, একদম। আর কি পড়েছো বলো, আর কি পড়েছো? আরেকটা ফেভারিট ছিল মনে আছে, লায়ন টেল ম্যাকক। লায়ন টেল ম্যাকক, তারা সব এই জায়গায় পড়ে। সে সংকটাপন্ন মানে সংকটে আছে, প্রচুর সংকটে আছে, হয়তো কখনো হঠাৎ করে অবলুপ্ত হয়ে যাবে, খুবই সংকটের মধ্যে আছে। কে স্যার? পেঙ্গুইন। পেঙ্গুইন খুব সংকটের মধ্যে আছে, পেঙ্গুইন খুব সংকটের মধ্যে আছে। এবং এবং আরেকটা পড়বো প্রায় বিপদগ্রস্ত, সেটা হচ্ছে জাগুয়ার। জাগুয়ার, ঠিক আছে, জাগুয়ার। ওকে, আর নিচের গুলো আমরা পড়বো না, যেহেতু আপাতত নিরাপদ, ওরা নিরাপদ আছে মানে ওদেরকে আর পড়ার দরকার নেই। ঠিক আছে, এগুলো মোটামুটি একটু একটু করে মনে রাখবে। এটা কি হলো? এটা হচ্ছে ডাইক্লোরোফেনাক। ঠিক আছে, আমি আর লিখছি না, ওটা মনে রাখারও দরকার নেই, জাস্ট আমি গল্পের জন্য বললাম। ম্যাকক, ওকে, লায়ন টেল ম্যাকক। ডান, ডান এখান পর্যন্ত। চলো এরপরে আসো, কিছু হয়ে যাক। বলো প্রথমের প্রশ্নের উত্তর দাও, প্রথমের প্রশ্নের উত্তর দাও। আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস কবে? একদম ঠিক বলেছো, 22শে মে। একদম পারফেক্ট অ্যান্সার, 22শে মে, একদম ঠিক। দুয়ের দাগের প্রশ্নের উত্তর দাও। জীব বৈচিত্র্য হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, সবগুলি। কি হবে স্যার? অপশন ডি, সবগুলি। স্যার জীব বৈচিত্র্য তো সবগুলোই হতে পারে, কেন ওইগুলোকে একটা একটা টানবো স্যার? সবগুলো জীব বৈচিত্র্য মানে সবগুলোই হবে। আচ্ছা তিনেরটা বলো, তিনেরটা। বাসস্থানের বিলুপ্তি, খণ্ডীভবন, বিদেশি প্রজাতির আগমন, নিচের কোনটি, এই কোনটি বানানটা একটুখানি ভুল আছে, নির্দেশ করে? কোনটা হবে? স্যার অপশন ডি, স্যার অপশন ডি, একদম 3D। বলো শনাক্ত এবং বর্ণনা করা যায় এমন জীব প্রজাতির সংখ্যা আনুমানিক কত? বলো কত হবে? শনাক্ত এবং বর্ণনা করা যায় এরকম জীব প্রজাতির সংখ্যা আনুমানিক কত? কত হবে বলো? 1.7 মিলিয়ন, 2.9 মিলিয়ন, 4 মিলিয়ন, 4.5 মিলিয়ন, কোনটা হবে? স্যার অপশন এ হবে 1.7 মিলিয়ন, একদম ঠিক। তারপরেরটা এটা তো কি হবে? বিষুবরেখার দুপাশে উষ্ণ আর্দ্র স্থানগুলিতে বহু উদ্ভিদ ও প্রাণীর সমারোহ কি সমন্বয় স্থল হিসাবে চিহ্নিত দেশগুলি হলো ড্যাশ। স্যার এটা কি হবে? উন্নয়নশীল চেল প্রচুর। এত সোজা প্রশ্ন দিলে কি করে হবে? হ্যাঁ, কি হবে স্যার? এ হবে মেগা ডাইভার্সিটি কান্ট্রি। আচ্ছা, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো কোনটা বলো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনটা হবে বলো? বলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কোনটা হবে? হ্যাঁ স্যার অপশন ডি, সবকটি হবে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তো 3 ধরনেরই হয়, আলফা, বিটা, গামা। চলো তারপরে তোমাদের সেই প্রশ্নগুলো, ফেভারিট কোশ্চেন, বলো অ্যাসারশন রিজনিং। কোনো বড় বনভূমিকে কেটে ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেললে স্তন্যপায়ী এবং পাখিদের উপর মারাত্মক প্রভাব পড়ে, কারণ কিছু প্রাণী বেঁচে থাকার জন্য এবং প্রজননের জন্য বিশাল চারণভূমির প্রয়োজন হয়। এটা কোনটা হবে বলো? আচ্ছা ঠিক আছে, এটা পোল দেওয়া যাক, এটা আমি পোল দিচ্ছি, ভেবে চিনতে বলো, ঠিক করে ভেবে বলো। কোনো বড় ভূমি কেটে ছোট ছোট খণ্ডে ভাগ করে ফেললে স্তন্যপায়ী এবং পাখিদের উপর মারাত্মক প্রভাব পড়ে, কিছু প্রাণী বেঁচে থাকার জন্য এবং প্রজননের জন্য বিশাল চারণভূমির প্রয়োজন হয়। কারা গো এরা? হ্যাঁ স্যার এটা তো জানা গো, কোনো বড় ভূমিকে যদি তুমি, বড় বনভূমিকে তুমি কেটে ছোট 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 করে দিয়েছো, কেটে ছোট 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 করে দিয়েছো, যেমন একটা বাঘ,
তার থাকার জন্য একটা নির্দিষ্ট জায়গা দরকার। যদি তুমি ছোট ছোট করে দাও তাহলে সে মারা যাবে, স্বাভাবিক, সে চড়তে পারবে না। তুমি মাঝখান দিয়ে চারপাশ দিয়ে রেল লাইন করে দিয়েছো, ফলে সে কেউ ছুটতে পারবে না, সে খাবার সংগ্রহ করতে পারে, মারা যাবে। তাহলে কি হবে স্যার? অপশন এ হবে। এ ঠিক, অ্যাসাসিন এবং রিজনিং উভয়ই ঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? তারপরেরটা বলো। গত 500 বছরে ডোডো পাখি, কোয়াগ্গা এবং কি স্টেলার, আচ্ছা স্টেলার সিকাও বিলুপ্ত হয়ে গেছে। এর কারণ হচ্ছে সহ বিলুপ্তি, কো এক্সটিনশন। বলো এটা, এটা বেশ ভালো প্রশ্ন। কি হবে? দেখো এটা দেখে পড়ে ভালো করে উত্তর দাও। তোমরা পোল দিয়েছি, দেখে পড়ে ভালো করে উত্তর দাও। ভুলভাল উত্তর দেবে না, এগুলোই কিন্তু সবাই গাড্ডা খায়। ওই জন্য তোমাদেরকে প্রথম থেকে এটা প্র্যাকটিস করাচ্ছি। এই টাইপের প্রশ্নে প্রচুর মানুষ, প্রচুর স্টুডেন্টরা ভয় পেয়ে যায় যে অ্যাসারশন রিজনিংটা কি, আবার কি হবে স্যার, এটা কি করে পারবো, হ্যাঁ, মাথা খারাপ করে ফেলে। তো প্রথম থেকে তোমাদেরকে প্র্যাকটিস এই জন্যই করানো। ঠিক করে ভেবে বলো, ঠিক করে ভেবে বলো, টাইম আছে, টাইম আছে। ভাবো আগে যে এটা কি ঠিক, এটা যদি ঠিক হয় তাহলে ঠিক স্যার, তারপরে এটা কি ঠিক, এটা যদি ঠিক হয় তাহলে ঠিক, তার মানে প্রথম দুটোর মধ্যে হবে। কিন্তু যদি সাপোজ এটা ঠিক এটা ভুল হয়, বা এটা ভুল এটা ঠিক হয়, তখন কিন্তু লাস্ট দুটোর মধ্যে হবে। তো একটু ভেবে চিনতে উত্তরটা দেবে। আচ্ছা, এ বলেছে 28%, বি বলেছে 26%, সি 29%, ডি 18%। বাহ 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 বাহ, হ্যাঁ ঠিক আছে। আরে ভাই, এগুলো মারা গেছে ঠিক আছে, এটা তো ঠিক আছে, কিন্তু সহ বিলুপ্তি কোথা থেকে এলো এ খাসেতে? এখানে তো আসবে না, এটা তো ভুল, খাঁটি ভুল। অপশন সি কারেক্ট অ্যান্সার হবে। সহবিলুপ্তি তো একটু আগে পড়ালাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, বুঝতে যখন পেরেছো তাহলে চলো, তাহলে দ্বিপদ নামকরণটা আমরা একটু ছোট করে পড়ে নেই নাকি? দ্বিপদ নামকরণটা একটুখানি ছোট করে পড়ে নেই। চলো চলো চলো, শুরু করা যাক, শুরু করা যাক। দ্বিপদ নামকরণ একটু ছোট্ট করে শুরু করা যাক, ঠিক আছে? একটু ছোট্ট করে শুরু করা যাক দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ শুরু করার আগে তোমরা একবার ঝটপট করে আমাকে বলে দাও তো, কত পরিমাণ জীব আমরা আবিষ্কার করতে পেরেছি? আমরা কত পরিমাণ জীব আবিষ্কার করতে পেরেছি? প্রায় স্যার আমরা 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব আমরা আবিষ্কার করে ফেলেছি। কি বাজে হাতে লাগে, এটা কার হাতে লেখা গো? 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব আমরা আবিষ্কার করেছি, ঠিক আছে? আবিষ্কার আমরা করেছি, এই পরিমাণ জীব আমরা আবিষ্কার করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি, এটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটি, 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব। এইবারে স্যার গল্পটা অন্য জায়গায়। আমরা যখন এত পরিমাণ জীব দেখতে যাচ্ছি, যদি আম ধরি, যদি আমরা ফুচকা ধরি, ফুচকা স্যার আমরা এখানে আমরা ফুচকা বলি, কেউ আর বলে পানিপুরি, কেউ আবার অন্য নামে ডাকে, ঠিক আছে? আমার ভাইপো ওটাকে কি খোলা না কি একটা বলে ডাকে। মানে স্যার একটা জিনিসের এত এত নাম। স্যার আম, আম হচ্ছে বাংলায় হচ্ছে আম, হিন্দিতে অন্য কি একটা বলে আমি জানি না। আচ্ছা, হিন্দিতেও আম বলে আশা করছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে তুমি দেখবে গুজরাটি অন্য কিছু বলছে, ঠিক আছে? তারপরে দেখবে অন্য জায়গায় অন্য কিছু বলছে, ইংরেজিতে বলছে ম্যাঙ্গো। স্যার আমি যদি আম কিনতে যাই অস্ট্রেলিয়ায় গিয়ে, আমি যদি সেখানে বলি আমটা দাও, আমাকে এক থাপ্পড় মেরে বার করতে বলবে বেরো আগে ওখান থেকে। বুঝতে পেরেছো? এমনকি আমাদেরকে যখন বলবে যে বেরো আগে ওখান থেকে, ওটাও বুঝতে পারবো না আমরা। বুঝতে পেরেছো?
মানে একটা সমস্যার সৃষ্টি হতে পারে, কোনো একটা জীবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামের সৃষ্টি হতে পারে, মানে কি স্যার একটা জীবের লোকাল নেম বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে। লোকাল নেম, লোকাল নেম কি হয় না ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট প্লেস, ডিফারেন্ট নেম। যা ঘুম পাচ্ছে সে একটু চোখে ঝাপটা দিয়ে রাখো, চোখে একটু ঝাপটা দিয়ে দাও, না হলে তুমি নিজের কানটাকে ধরে নিজে টানো জোর করে, ঠিক আছে, জোর করে টানো, ঠিক আছে। ফলে কি হবে স্যার কনফিউশন। ভাই কি বলতে চাইছি, আমাকে যে থাপ্পড় মেরে বের করে দিল, স্যার কনফিউশন সৃষ্টি হচ্ছে। স্যার এটাকে এটাকে ঠিক করার জন্য আমাদেরকে একটা ঠিকঠাক ব্যাপার বার করতে হবে, যে একটা স্ট্যান্ডার্ডাইজেশন ব্যাপার আনতে হবে, যে একটা জীবের জন্য একটাই নাম হয়, এটা কি করতে হবে নিড। তার জন্য কি দরকার স্যার নিড স্ট্যান্ডার্ডাইজেশন। তাই তো স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার নাকি, দরকার নাকি বলো, হ্যাঁ স্ট্যান্ডার্ডাইজেশন, স্যার একটা স্ট্যান্ডার্ড নাম দরকার। তার জন্য কি করতে হবে স্যার, তার জন্য কি করতে হবে স্যার একটা নির্দিষ্ট নামকে ব্যবহার করতে হবে, কোনো একটা নির্দিষ্ট জীবের জন্য একটা নির্দিষ্ট নামকে ব্যবহার করতে হবে, তাই তো, তাই তো, মানে ওয়ান জীব বা বলতে পারো সেম নেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। চলো এটা লিখো, তার মানে উই নিড সেম নেম all over the world। যেটাকে আমরা বলে থাকি নোমেনক্লেচার। যেটাকে আমরা বলে থাকি নোমেনক্লেচার। আচ্ছা নামকরণের আগে তো জীবটাকে আইডেন্টিফাই করতে হবে তাই না, কোন একটা জীবকে আমি নামকরণ করবো তার আগে তাকে আইডেন্টিফাই করতে হবে। তার জন্য বিফোর নোমেনক্লেচার we need identification। নতুন একটা মাস্টার এলো তোমাদের ক্লাসে, ফার্স্টে কি করবে তুমি মাস্টারটাকে আইডেন্টিফাই করে, মাস্টারটা কি রাগী, হ্যাঁ মাস্টারটা মনে হয় রাগী, মাস্টারটা কি একটু লাজুক, মাস্টারটা মনে হচ্ছে লাজুক, ঠিক আছে, তুমি আইডেন্টিফাই করলে যা আচ্ছা মাস্টারটা হচ্ছে এইরকম, ঠিক আছে ওটা নাম দিয়ে দাও, একটা ওর একটা নাম দিয়ে দাও, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তুমি একটা নাম দিয়ে দিলে টিচারের, ঠিক আছে, তোমাদের নাম দেওয়া আছে তো, তোমরা সবাই মাস্টারের নাম দাও তো নাকি, আমরা তো দিতাম, তোমরা কি দাও নাকি, আমার নাম কেউ দিয়েছো নাকি, আমার নাম কেউ দিও না, ঠিক আছে। চলো তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল গল্প। তাহলে এখানে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে নোমেনক্লেচার কি স্যার নামকরণ কেন করতে হয়, তার আগে কি করতে হয় স্যার আইডেন্টিফিকেশন করতে হয়, এই দুটো জিনিস আমরা এখানে শিখলাম, ঠিক আছে। কেন তার সমস্যা এবং তার সমাধান দুটোই এখানে আমি লিখে দিয়েছি সুন্দর করে, ঠিক আছে। ইউটিউব কিং, আচ্ছা ওকে চল চলো এইবারে আসো, এইবারে আসো স্যার এইবারে কি পড়বো, এইবারে না কয়েকটা নাম আমাদেরকে মনে রাখতে হবে। স্যার এই যে নামকরণ আমরা করছি, স্যার এই নামকরণটা তো আমরা যে কোনোভাবে করতে পারি তাই না, নামকরণ তো আমরা যে কোনোভাবে করতে পারি স্যার, তার জন্য কয়েকটা সংস্থা আছে, কয়েকটা সংস্থা আছে যারা কি করে এই নামকরণে হেল্প করবে তোমাকে। প্রথমত তুমি যদি উদ্ভিদের নামকরণ করতে চাও, একটা জায়গা আছে তার নাম হচ্ছে ICBN। যদি প্রাণীর নামকরণ করতে যাও তাহলে পাবে ICZN। যদি তুমি ব্যাকটেরিয়ার নামকরণ করতে যাও তুমি পাবে ICNB। তুমি যদি ভাইরাসের নামকরণ করতে চাও তুমি দেখতে পাবে ICVN, ঠিক আছে, ICVN তাই তো, ইন্টারন্যাশনাল কোড ফর ভাইরাল নোমেনক্লেচার, একদম ঠিক ICVN। তুমি যদি যেটা কাল্টিভেশন করা হয়, ঠিক আছে, ওই রকম প্ল্যান্টের নামকরণ করতে চাও তাহলে বলবে ICNCP।
কোড ফর আইসি নোমেনক্লেচার অফ কাল্টিভেটিভ প্ল্যান্ট। হ্যাঁ, ICNCP। এদের পুরো নামটা একটু মনে রাখতে হবে, পরীক্ষায় পড়ে। ICBN কি হবে? ইন্টারন্যাশনাল, ভালো করে লেখো, ইন্টারন্যাশনাল কোড, যেটা বুঝতে পারবে না বলবে। কোড প্রথমেরটা হবে ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, ওকে। এরপরে এটা কপি করে নিয়ে পালিয়ে যাচ্ছি আমি, স্যার আমরা কপি করবো কি করে? আরে তোমরা লেখো, ফরের জায়গায় করে দাও অফ করে দাও, বোটানিক্যালের জায়গায় জুলজিক্যাল করে দাও। জুলজিক্যাল নোমেনক্লেচার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। স্যার ICNBটা কি? ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া, নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। তারপর এটা কি পড়বো স্যার? ইন্টারন্যাশনাল, এটা আনো, ইন্টারন্যাশনাল কোড ফর, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোড ফর ভাইরাল নোমেনক্লেচার, মানে ভাইরাসের নামকরণ করা হয়। ঠিক আছে, ভাইরাল নোমেনক্লেচার। ওকে ওকে, চলো নোমেনক্লেচারের এন কে বুঝে দিল। আচ্ছা, ICNCP মানে কি? ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ, হ্যাঁ এখান থেকে তুলো, এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল কোড ফর নোমেনক্লেচার অফ কাল্টিভেটিভ প্ল্যান্ট। ঠিক আছে, ডান, বলো। কাল্টিভেটেড প্ল্যান্ট, কাল্টিভেটেড প্ল্যান্ট, কাল্টিভেটিভ না। ঠিক আছে, মনে থাকবে, বলো কাল্টিভেটেড প্ল্যান্ট। আজকে তাহলে আমি আর এগোচ্ছি না, দ্বিপদ নামকরণে আমি আর ঢুকছি না, এটুকু সবাইয়ের পড়া থাকলো, এটুকু আমাদের পরের দিনের জন্য পড়া রইলো। ঠিক আছে, একটু এগিয়ে দিলাম তোমাদেরকে, পরের দিন আমরা দ্বিপদ নামকরণে ঢুকে পড়বো। হ্যাঁ, আজকের মতো দা এন্ড, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা সবাইকে, গুড নাইট। চলো টাটা, গুড নাইট।